নমস্কার বন্ধুরা, জিকে লাইফস্টাইল আওয়ার ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজ এসেছি একটা নতুন অনুষ্ঠানে, সাহিত্য সম্মেলন। এই সাহিত্য সম্মেলনের মূল উদ্যোক্তা যিনি, তিনি অভিনন্দন বাবু। আমার সামনে এই নীল জামা পরে যিনি আছেন, কিন্তু ওই শর্ট লিস্টেড হওয়ার পরেও তিনি নোবেল পুরস্কার ফাইনালে এলেন না, কিন্তু একটা ছোট বই লিখে ফেলেন সেটা। বসু কবি, আমি বলি বসু কবি যিনি রবীন্দ্রনাথকে খুব ভয় পায়। উনি চোখ বুঝলে যেন দেখতে পান রবীন্দ্রনাথ বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। সুমিত বসু আমরা আর পূর্ণবাবু, পূর্ণচন্দ্র মুনিয়ান মহাশয় আর অশোক কুমার পাত্র মহাশয়। স্যার আসুন আপনারা সবাই। আর আমাদের বনভোজন পত্রিকার গোষ্ঠী শ্রদ্ধেয় সব বয়স্কজন, আপনারাও এগিয়ে আসুন। বিভূতিবাবু মহাশয়, প্রফুল্লবাবু মহাশয়, কৃষ্ণবাবু আসুন সবাই। আর আমাদের একেবারে নতুন তরুণ যে সমাজ, তাদের কিচ্ছু করতে হয়নি, এমনিতেই তারা মুগ্ধ হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে। ওই সামান্য 5 ইঞ্চির একটা ফোনে সারাক্ষণ নিচু হয়ে ফোনের দিকে তাকিয়ে রয়েছে। এটা কোনো দুরারোগ্য ব্যাধিও নয়। আমি জানি না এই ব্যাধি কোনোদিন নির্মূল হবে কিনা, কিন্তু এই ব্যাধি থেকে মুক্ত করার একটু আগে যিনি বলছিলেন যে লাইব্রেরি জরুরি। লাইব্রেরি ছাড়া পৃথিবীর কাউকে আপনি বাঁচাতে পারবেন না। বইয়ের পাতার মধ্যে কারোর চোখ না নিয়ে এসে আপনি কোনো মতেই আপনার কোনো প্রজন্মকে বাঁচাতে পারবেন না। এবং এই কাজটা করতে হবে আপনার নিজের স্বার্থে। আপনি যে কষ্ট করে লিখছেন, আপনি যে লেখাগুলো মলাটবদ্ধ করছেন, কার জন্য? আপনার প্রজন্মের জন্য। আর আপনার প্রজন্ম যদি পড়াশোনা থেকেই বিচ্যুত হয়ে যান, তাহলে আপনি শুধু শুধু নিজের আনন্দেই মশগুল হয়ে থাকবেন যে আপনি কবিতা লেখেন, আপনি গল্প লেখেন, আপনি গদ্য লেখেন, এবং পয়সা আছে বলে কিছুদিন পর সেটাকে মলাটবদ্ধ করেন। আর বিনা পয়সায় লোকের হাতে, বিনা পয়সায় বই দেওয়া বন্ধ করুন। এত সস্তা নয়। আপনার জীবনের এক একটা রক্তবিন্দু নিংড়ে আপনি লেখেন। আপনার অজস্র অভাব পাশে সরিয়ে, আপনার ছেলের হরলিক্স না কিনে, আপনার সংসারের মাছ না কিনে, সেই পয়সায় আপনি আপনার বই করেন। সেটা বিনা পয়সায় বিলিয়ে দেওয়ার জন্য নয়। আপনি নিজে প্রথম যেদিন সস্তা হওয়া শুরু করেছেন, সমাজ সংসার আপনাকে সস্তা বলে মনে করেছে। বই করবেন, প্রত্যেকটা বই বিক্রি করবেন। কেউ না যদি কেনে কিচ্ছু যায় আসে না, আপনার একদিন কিনবে, কিন্তু বিনা পয়সায় দেওয়া বন্ধ করুন। শ্রদ্ধেয় উনি একটু আগে বলছিলেন, আমি দেখছিলাম, আমি কন্ট্রাডিকশনে যাচ্ছি না, বলছিলেন যে আপনারা যারা লেখালেখি করেন একটু সহজ পদ্ধতি হতে বলছিলেন। লেখা হয়তো আপনারাই বোঝেন আর কেউ বোঝেন। আপনি একটু জীবনানন্দ, রবীন্দ্রনাথ, মধুসূদনকে ছাড়িয়ে একটু দূরের দিকে তাকাবেন, মহাকালের দিকে। রদাকে তার সমকালে কেউ মেনে নেয়, কেউ মেনে নেয়। পৃথিবীর কোন মহৎ শিল্পীকে তার সমকাল কোনোদিন মেনে নেয় না, কোনোদিন বুঝতে পারে না। হয়তো এই লেখা লোকের কাছে লিখিত হবে, হয়তো বলছেন যে রবীন্দ্রনাথের মতো মানুষই বুঝতে পারছে না জীবনানন্দকে।
এর থেকে ট্র্যাজেডি নেই। এখানে যারা বসে আছেন কেউ একজন আমার কাছে 8 লাইনের সুধীন্দ্রনাথ বলতে পারবেন? কেউ 4 লাইনের বুদ্ধদেব বসু তপস্বী তরঙ্গিনী বলতে পারবেন? প্রথম পার্থ 6টা লাইন কেউ বলতে পারবেন? আপনারা এই মুহূর্তের কবি মনে রাখবেন, আপনারা এই মুহূর্তের সাহিত্য চর্চা করেন। তো আমাদের যদি এই অবস্থা হয়, আমার প্রজন্মের কি অবস্থা হবে আপনি বলুন? আপনি যে কোনো চা দোকানে বসে সুধীন্দ্রনাথ, জীবনানন্দ 20টা করে লাইন বলুন স্মৃতি থেকে, আপনার পাশে যে ছেলেটি লিখতে এসেছে সে লজ্জা পাবে, সে বাড়ি গিয়ে জীবনানন্দ খুঁজবে, সুধীন্দ্রনাথ খুঁজবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। অনেক কথা বলার কোনো সময় এটা নয়। আমি অত্যন্ত কৃতার্থ অভিনন্দনের কাছে। আমি ফেসবুকেও পোস্ট দিয়েছি, শুধু অভিনন্দনের অন্তরের কাছে আমি হেরে গিয়ে এখানে এসেছি, এখানে আসার কোনো কাজ আমার নেই। সকলে ভালো থাকবেন, পরে কখনো দেখা হবে, অনেক কথা হবে। যারা বড়রা রয়েছেন আমার প্রণাম। এই মত শব্দটির কাছে গিয়ে আমি সামান্য হোঁচট খাই। বাবা মানে তো শুধু বাবা, অবিকল বাবা। সেখানে মত বলে কিছু কি হয়? ছেলেবেলা থেকেই তো মেয়েকে বলে আসছে পৃথিবীতে পুরুষ বলতে শুধুমাত্র বাবাকে বিশ্বাস করুক, শুধুমাত্র বাবাকে। বাবা ছাড়া অন্য কোনো পুরুষের তাকে সাড়া দিতে নেই। মেয়েও তো সেটাই বুঝেছে। আমার ছেলের বউ আমার লোকেদের জন্য সারাদিনে 20 কাপ চা বানায়, চুল বেছে দেয়, পরম যত্ন ভরে ভাত বাড়ে। আর আমার চোখ ক্রমাগত গাঢ় করে মাকে মনে পড়ে। মার ছেলের বউ মিলেমিশে স্রোত হয়ে যায়। মতর সামনে থেকে সমস্ত কুয়াশা সরে যায় এক ঝটকায়। তবে যে কাগজ খুলে প্রতিদিন সম্ভ্রম চিরে দেওয়া পুত্রবধূ, তবে যে চ্যানেল জুড়ে মেয়েটির শীতল চোখের ছবি, হে গরাদের ভেতর বসে থাকা সবুজ শ্বশুর, আমরা কি মানুষ হব না কোনো কালে? ব্যাগের মধ্যে আমাদের প্রকাশিত পত্রিকা, একটা ছোট্ট ব্যাগ এবং একটি পেন, এইটা প্রত্যেকের কাছে। এখন না শুভেচ্ছা দাদাকে। এখন ফলতা থেকে এসছেন, ফলতা থেকে এসছেন আমাদের চিরহরিত পত্রিকার সম্পাদক ভীম ঘোষ। অনেক দূর থেকে, অনেক ভোরে বেরিয়ে এসছেন। রাত্রি 4টে কতর সময় দেখেছি আমাকে মেসেজ করেছেন। এদিকে গাড়িটা বন্ধের জন্য উনি আর্থিক হয়ে ঘুরে এসছেন। তো তার কাছে আমরা এত দূর থেকে এত ভোরে বেরিয়ে এসছেন, এটা আমাদের বড় প্রাপ্ত। হ্যালোটে বনকিজন একটা শব্দ, যে শব্দ আমাদের বুকের পাঁজরে। তাছাড়া কবিতা পাঠন অন্যান্য বছরও হয়। তার মূল উদ্যোক্তা 250-300 জনকে তিনি সামনে নেন, বড় বড় অনুষ্ঠান করে। তিনি হচ্ছেন শান্তনু প্রধান, কবি শান্তনু প্রধান। তাছাড়া কবিতা তো রয়েছে, সেটা আমরা সবাই শুনবো। একটা কবিতা দাদা দেখলাম। নমস্কার সবাইকে, যারা উপস্থিত গুণীজন এবং আমন্ত্রিত সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা এবং নমস্কার জানাই। তো অ্যাকচুয়ালি ওনার টানেই এখানে আসা এবং প্রথমবারই আসা। তার আগে দিদিকে দেখছি, বর্ণিদিকে, ওনার একটা প্রোগ্রামে আমরা এসেছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। তারপরে অনেক বড় হয়ে গেছি, বাবা হয়ে গেছি, আবার কয়েকদিন পরে বৃদ্ধ হয়ে যাব। তো তেমনই একদম শীত প্রায় চলে যাচ্ছে। সম্মুখে দাঁড়িয়ে আছে দুধ ভাগা দেশ, অপমানে অপমানে আপন করেছি আগুন। এসেছি যদি বলে থাকে এটা ভুল। আমি দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা। আমার জেলার সাহিত্য চর্চাটা কেমন ভাব হচ্ছে, আমার জেলা থেকে কোথায় কিভাবে কেমন ভাবে লিটল ম্যাগাজিন বার করছে, লেখকরা কে কেমন লিখছে, এবং আমাদের জেলার
আঞ্চলিক পরিবেশ এবং তার সম্পর্কে নিজের জানার একটা ভীষণ আগ্রহ রয়েছে। সেই জন্যই কিন্তু আমি এসেছি। এবং যেটা আপনি দেখেছেন, কবির সংখ্যা ছিল 176 জন সারা পশ্চিমবঙ্গে। এখন এক একটা এলাকায় অনেক অনেক কবি এসেছেন। কবিতা ব্যক্তিগত চিন্তার দ্বারা নিঃসৃত হয়। কবিতা মনন, বচন এবং স্বপ্ন সবগুলোকে একসঙ্গে করে জীবনের গান গায়। কবিতা যারা কবিতা লেখেন তারা কবিতা ছাড়া বাঁচবেন না। তাই আমার জীবনের শেষ দিন হয়তো বা কাছে, না হলে কিছুটা দূরে, এখনো কবিতাকে ছাড়তে পারিনি। কবিতাকে ভালোবাসি। আপনাদের ভালোবাসা একটু কুড়িয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। হ্যালো হ্যালো, আপনাদের সকলের শুভ কামনা করি। এবং এখানে যে সাহিত্য সভা হচ্ছে, এর আগে কখনো হয়েছে কিনা আমি জানি না, তবে এত ভালো ব্যবস্থা আরো বছরের পর বছর চলে যাবে। আপনারা আসবেন, সমৃদ্ধ হবেন এবং সাহিত্যকে ভালোবাসবেন, সাহিত্যের মধ্যে থাকবেন। একটা কবিতা পড়ার কথা আমি তো চোখে দেখতে পাচ্ছি না এখন, তাই আমার প্রিয় নাগ সেনকে আমার একটা কবিতা পড়ে দিতে অনুরোধ করেছি, সেটা আপনারা মেনে নেবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন, কবিতায় থাকুন। যখন মঞ্চের সামনে বসে থাকেন তরুণ কবিরা, যখন মঞ্চের সামনে বসে থাকেন অগ্রজ কবিরা, তখন মনে হয় এই কবিতা জীবন ধন্য। রমেশ, বীরেন্দ্র, শরৎ এরা বসে আছে আমার সামনে, আর আমি পড়ছি কার কবিতা? পূর্ণচন্দ্র মণিয়ান। গোটা পাথর প্রতিভা বিদ্যা, যে কবির কবিতা দিয়ে একজন মথিত হতো। আমি সেই কবি, আমি সামান্য একজন কবি। আমি যা ওয়াজেদ আলীকে আবিষ্কার করেছি, শামসুল হককে আবিষ্কার করেছি, আমি মুসা আলীকে দেখেছি, আমি আমার পুরো জেলাটাকে দেখেছি। আমি আমার কবিতা 40 বছর লেখার পর প্রথম বইটা করেছি। সেই প্রথম বইটা গভর্নমেন্ট কিনে নিয়েছে, কিন্তু আমি সেটাকে নিয়ে কিছু ভাবিনি। আমি ভেবেছি আমার পেছনে তরুণ কবি আছে কিনা, আমার সামনে অগ্রজ কবি আছে কিনা। একটি কবিতা পড়ি, আপনাদের দারুণ লাগবে। পূর্ণচন্দ্র মণিয়ানের পাথর এবং আমি। আমাকে পথের পাশে পড়ে থাকা নোংরা পাথর ভেবে অনেক আছাড় মেরে ভেঙে ফেলতে চেয়েছিলে, কিন্তু পারোনি। আমি আস্তে পৃষ্ঠে জড়িয়েছিলাম মহাজাগতিক সহিষ্ণুতা। সমাজের অবজ্ঞা মেশানো জলীয় বাষ্প বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল মরচে ধরা ঘাসের ওপরে। পাতাবাহারের পাতায় পাতায় অবসাদ, সূর্যাস্ত আলোর সংলাপ আমাকে যেমন মুগ্ধ করেছে, তেমনি ছুঁড়ে দিয়েছে বেলা শেষের জ্যামিতিক অন্ধকার। আমি কোথাও পালাতে পারিনি। পথ আগলে দাঁড়িয়ে থাকে। শুধু দিলে পেলে না কিছু, যারা বঞ্চিত, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ ও মানুষে যাদের চোখের জলের কখনো হিসেব মেলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, এদের কাছেও কি ঋণ আমার কম? বিষয় অভিনবত্বের পথে নিয়ে চলে। তবে হ্যাঁ, 4টি দেয়াল থাকলে কখনো সেটা ঘর হতে পারে না, যদি ঘরের মানুষ তোমার না হয়। ভালোবাসা, সুসম্পর্ক জড়িয়ে থাকা উচিত। ঘর বললে যেন একটি সংকীর্ণ অর্থে ব্যবহার করা না হয় বলে মনে হয়। আর যখন পৃথিবী আমার ঘর, তখন বিশাল বলে মনে হয়। যেমন প্রাত্যহিকী আমাদের সবার পরিবার। বনভূজনও আমরা বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছি, তাই ইন্টারনেট তথা অত্যাধুনিক প্রযুক্তির জন্য। জয় করেছি হিমালয়ের মতো দুর্গম এভারেস্টকে, ইংলিশ চ্যানেলকেও জয় করতে পেরেছি। অন্যান্য দেশের মতো আমাদের দেশের ছেলে মেয়েদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে চলেছে সমানভাবে।
যদি পৃথিবীটাকে নিজের ঘর না ভাবতো তাহলে কখনো জয় করা সম্ভব হতো না। সায়নী দাসের মতো মেয়েরা সাফল্যের শিখরে পৌঁছতে পারতো না। ঘরটি অবশ্যই সুখময় হয়। আমাদের এই পৃথিবী নামক ঘরটিকে রক্ষা করতে হবে, বিপন্নর হাত থেকে বাঁচাতে হবে। চার দেয়ালযুক্ত ঘরের পাশাপাশি পৃথিবী নামক ঘরটিও মেরামতের প্রয়োজন। আসুন হাতে হাত রেখে রক্ষা করার প্রতিশ্রুতি নয়, কার্যকরী করি। নমস্কার। জয়িতা মাইতি আমাদের এখানে উপস্থিত সকল বিশিষ্ট গুণীজনদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একটি স্বরচিত লেখা পাঠ করছি। কবিতার নাম শেকড়ের টানে। আরো ভালো দিনগুলি ভেসে চলে যায় মন্দের স্রোতে, আমি শুধু আবডালে বসে দেখি মৃত মনিয়ার মতো, ছোঁয়ার সাধ্য নাই। করুণ বিস্ময়ে তাকিয়ে ভাবি আত্মার সাথে লড়াই চলে না, থামি না আর কখনো। যখন ঘাপটি মেরে থাকে বিষাদ, আহাম্মকের মতো চিৎকার করে কি লাভ?